ভিডিওটি শেষে থাকছে আপনাদের জন্য একটি প্রশ্নটি করেছেন ডাক্তারবাবুই। এবার আসা যাক আজকের ভিডিওয়। আজকে 1 জুলাই, আর 1 জুলাই মানেই প্রত্যেক বছরই পালিত হচ্ছে চিকিৎসক দিবস আর ডক্টরস ডে। আমরা আজকে আলোচনা করছি, কিন্তু আজকে ডাক্তার এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব অনেক বেড়ে গেছে। কেন এরকম হচ্ছে, কেন এই দূরত্বটা বেড়েছে, আজকে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হাজির বিশিষ্ট চিকিৎসক, আপনাদের অতি পরিচিত প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জির কাছে। আমি প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে 6 বছর কাজ করেছি। তারপরে মেডিকেল কলেজে বিভিন্ন পদে চিকিৎসক হিসেবে কাজ করেছি এবং টিচার। আমার অগণিত ছাত্র। সরকার আমাকে দুটো জায়গায় স্থান দিয়েছেন। একটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন, যত প্রাইভেট হাসপাতালের রেগুলেটরি বডি হিসেবে কাজ করি, সেখানে আমি একজন মেম্বার। আর কোভিড প্রাককালে আমি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি একটা তৈরি হয়েছে আমাদের ম্যাডামের নির্দেশনায়, এবং সেখানেও আমি একজন মেম্বার। গত 5 বছর ধরে কমিশনে কাজ করছি, 2 বছর ধরে গ্লোবাল বোর্ডে কাজ করছি। আজকের বিষয় আজকে আমরা বিধানচন্দ্র রায়, স্বর্গীয় বিধানচন্দ্র রায়ের স্মরণে অনেক মিটিং করছি, সভা করব, অনেক বক্তৃতা দেব, কিন্তু পরিবেশটা মেলাতে হবে 1940-50 সাল আর 2020 সাল। আজকে বিধান রায় জন্মেছিলেন 1882 সালে, মারা গেছেন 1962 সালে। আমার সুযোগ হয়েছিল, আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন বিধান রায় বেঁচে আছেন। আমার সুযোগ হয়েছিল ওনাকে দেখার, আমার সুযোগ হয়েছিল ওনার কাছ থেকে অ্যাওয়ার্ড নেবার, প্রাইজ নেবার। সুতরাং আমি জানি, এবং মৃত্যুর দিনে আমি তখন মেডিকেল কলেজে কাজ করছি, সেটাও ছিল 1 জুলাই রবিবার। আজকে তার 140 বছরের জন্মদিন, আর ভেবে দেখুন তার আজকে 60 বছরের মৃত্যুদিন। তখনকার প্র্যাকটিস ছিল কি জানেন? বিধান রায় দৃষ্টান্ত করেছিলেন, বিনা পয়সায় রুগী দেখতেন, 10টা পুরুষ মানুষকে 16টা মহিলাকে। বিধান রায় যেখানে যেখানে যেতেন কনসালটেশন করতেন। তখনও কনসালটেশনটা ছিল কীরকম? তখন ডাক্তারিটা ছিল পঞ্চেন্দ্রিয়ের মধ্যে দিয়ে। সেই পঞ্চেন্দ্রিয় কি আমরা সবাই জানি, চোখ, নাক, কান, গলা এবং সর্বাগ্রে, তারপরে হাত। আমাদের তখন সুযোগ, তখন দেখতাম ডাক্তাররা এসে মানুষের পাশে বসতেন, একটু সময় দিতেন, সময় কথা বলতেন, মানুষ যেটা চায় এবং কথা বলতেন, সে তার মনের কথা সব কিছু বলবে ডাক্তারকে, যেন আমার সমস্যার সমাধান হয়। এই সব জিনিস তখনকার দিনে ছিল, আর সেই জন্য বিশ্বাসটা বড় দৃঢ় ছিল। তখন ডাক্তারি ছিল ডাক্তার কেন্দ্রিক। আজকে চিকিৎসা জগতে পরিবর্তন এসেছে রোগী কেন্দ্রিক। এই রোগী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থায় রোগীকে আপনার সময় দিতে হবে। সেই সময় কি ভিড় আউটডোরে আছে? সেই সময় কি ক্লিনিকে সম্ভব নয়। এখানে আবার ডাক্তারের অপ্রতুলতা। এই যে সময়ের ব্যাপার এবং কমিউনিকেশন, কথা বলা, এই কথা বলা যে আছে, সেইটা এখন সময়ও থাকে না, কথা বলার সময়ও থাকে না। মানুষকে বুঝতে হলে তার আছে, শুধু তো দেহটা দেখলেই হবে না, তার মনটাকেও বিচার করতে হবে। সে দেহ মনের সংরক্ষণে যখন রোগী আসে, তাকে সেইভাবে লিসনিং অর্থাৎ শুনতে হবে। আপনি গেল একটা কথা বললেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সময় নিলেন, এতে হয় না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সুদৃঢ় করতে হলে আমাদের সময় দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। আমরা দেখেছি, আমি যখন অসুস্থ হয়েছিলাম একবার 1947-48 সালে, তখন টাইফয়েডের ক্লোরোমাইসিলিন ছিল না। তখন আমাদের ছিল টারপেন্টাইন, স্টুপে, স্যালিসিলেট মিক্সচার। কইতো আমরা ডাক্তারকে অবিশ্বাস করিনি। তার কারণ হচ্ছে ডাক্তার তখন শুনতো, কিন্তু আমাদের কাছে এই আছে, এই দিয়ে করতে হবে। তখনকার দিনে এত অ্যান্টিবায়োটিকও ছিল না, এত আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান,
পেট স্ক্যান, এসব কিছুই ছিল না। তখন ছিল মানুষের পঞ্চেন্দ্রিয়ের ব্যবহার এবং তার সঙ্গে যে মানুষের কথাবার্তা যেটুকু সম্ভব। তবে আর একটা কথা বলতে হবে এক্ষেত্রে, ডিজিজের কমপ্লেক্সিটি অনেক বেড়ে গেছে। আগে ডিজিজটা ছিল টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং তার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া, এইসব ম্যালনিউট্রিশন। কিন্তু এখন চিকিৎসা জগতে ইনফেকশাস ডিজিজের সঙ্গে নন ইনফেকশাস ডিজিজ এসে গেছে। যেমন ধরুন ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ। তখনকার দিনে এই বিধানবাবু মারা গেছিলেন কী করে? বিধানবাবু যেদিন 1 জুলাই 1962 সালে সকালবেলা রুগী দেখেছেন, তারপরে ব্রাহ্ম গীতা পড়েছেন, গান শুনেছেন, শুয়ে পড়েছেন, তার হার্টের গোলমাল ছিল এবং যখন উনি বুঝতেই পেরেছিলেন তখন কিন্তু ওই মৃত্যুর সময় কলকাতার ডাক্তাররা সব গিয়ে পৌঁছেছিলেন, তারা সব আমার মাস্টারমশাই। এবং সেই সময় আমি দেখেছি যে বিধানবাবুকে চিকিৎসা কী ছিল, বুকে ব্যথা হচ্ছে, হার্টের অ্যাটাক হয়েছে, উনি অক্সিজেন আর তাছাড়া ছিল কোরামিন আর পেইন কিলিং ড্রাগ। তখন কি ছিল অ্যাঞ্জিওপ্লাস্টি, তখন কি ছিল করোনারি অ্যাঞ্জিওগ্রাম, তখন কি ছিল ক্রিটিক্যাল কেয়ার কনসেপ্ট, এগুলো কোনোটাই ছিল না। কিন্তু মানুষ সেখানে কই ভাবেনি তো যে না ডাক্তার দোষী। এখন কিন্তু আমাদের যত বেশি বিদ্যার স্থান বেরিয়েছে, টেকনোলজি বেড়েছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা চির খাবে কেন? চির খাওয়ার কথা নয়, এটাকেও আমরা সাপ্লিমেন্ট করতে হবে। তখনকার দিনে বিশ্বাসের ওপর কাজ করতো। আমরা শুনেছি বিধানবাবু যা বলতেন কেউ তাকে কন্ট্রাডিক্ট করতে পারতো না। এমনকি তখনকার দিনে জওহরলাল নেহরু খুব অসুখ করেছিল, বিধানবাবুকে ডাকা হয়েছিল, বিধানবাবু গিয়েছিলেন দেখতে, সব ওখানকার ডাক্তাররা বসে আছে। কেন কলকাতা থেকে বিধানবাবুকে যেতে হলো? বিধানবাবু গেলেন, তার জ্বর হয়েছিল, পেট ফুলে গেছিল। বিধানবাবু নিজে দেখলেন, বললেন এটা কিচ্ছু না, তাকে এনেমা দিতেন। এই যে ডাক্তার হিসেবে এনেমা দিচ্ছে, নার্সিং কাজ করছে, এটাই মানুষের মন কেড়ে নেয়। জওহরলাল নেহরু তখন কনসেপ্ট ছিল শরীরে যত বিষ জ্বর হলে জন্মায় সে টক্সিনগুলো বেরিয়ে যাবে যদি পায়খানা করিয়ে দিই। এই কনসেপ্টে এখন ভ্যারিফিকেশন দরকার। সেই কনসেপ্টের চ্যালেঞ্জ ছিল না, সেই কনসেপ্টের ভিত্তি করে অনেক মানুষ বেঁচে গেছে, কিছু তো মানুষ মারা গেছে। তখন আমাদের পোস্টমর্টেম ছিল না, আমাদের তখন এমনি ব্যবস্থা ছিল না যে আমি এক্ষুনি ব্লাড কাউন্ট করে ব্লাড কালচার করে এক্ষুনি টাইফয়েড ধরবো। তখনই আমার যে ইসিজি, ইকো এসব তো ছিল না। ইসিজি একটু ছিল, ইকো ছিল না। আমরা ছোট বসায় হাউস স্টাফ কালীন মালিকের যখন কাজ করেছি তখন আমাদের সীমিত ইনভেস্টিগেশন, ব্লাড কাউন্ট, বেরিয়াম মিল, এক্সরে চেস্ট আর ইসিজি, এছাড়া কিছু ছিল না। আজকে আমরা কোথায় চলে গেছি? সুতরাং তখনও ঘাটতি ছিল চিকিৎসা শাস্ত্রের, কিন্তু মানুষের সঙ্গে একটা সম্পর্ক ভালো ছিল, কারণ তারা বুঝতেন যে আমরা সব কিছু করতে পারি না। মানুষও বুঝতো সব সম্ভব নয়, অনেক মানুষ মারা গেছে। ডাক্তার একটা মেডিকেল হেলথ কেয়ারটা একটা প্রফেশন ছিল, ডিগনিফাইড বাই হিপোক্রেটিক ওথ। আজকে কিন্তু প্রফেশনটা মেডিকেল ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এই মেডিকেল ইন্ডাস্ট্রি হওয়াতে দেখা গেছে এই যে বেসরকারি হাসপাতাল তৈরি হচ্ছে, কারা করছেন? বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর সেখানে ইন্ডাস্ট্রির ব্যাপার। তারা 1980 সালের প্রথম দেখা দিয়েছিল এই আমাদের বেসরকারি চিকিৎসা হাসপাতাল। তা সেই ক্ষেত্রে যখন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে তার জন্য খরচা আছে, ডাক্তারের খরচা নেয়। কিন্তু এমন দেখি না ডাক্তার হয়তো বলল যে আমার এইটা ফিজ, আমার এইটা করতে হবে। মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে কিছু কমানো যায়, সব কিছুই করা যায়, কিন্তু একদম ফ্রি চিকিৎসার ব্যবস্থা হাসপাতাল যেহেতু আছে সেজন্য আলাদা করে কোনো ডাক্তার চেম্বার করেনি, আলাদা করে হাসপাতাল আছে। এবং যদি কেউ মনে করে আমরা যেমন রামকৃষ্ণ মিশন, যেমন ধরুন নানা রকম সংস্থা আছে যেখানে অনেক কম পয়সায় চিকিৎসা হয়, হয়তো একটা দুটো কেসে সার্জারি করেছে, প্রচুর খরচা লেগেছে, সেখানে বুঝতে হবে জিনিসপত্র, টেকনোলজি মানেই খরচা, টেকনোলজি দিয়ে অ্যাপ্লাই করতে গেলেই খরচা। অনেক ডাক্তারের পয়সা
বিধানবাবুর ফিস ছিল 8 টাকা। 8 টাকা। আমি চিকিৎসা শুরু করেছিলাম 1970 সাল থেকে 10 টাকায়। 10 টাকা থেকে আজকে আমার হয়েছে, তাতে বাড়তে বাড়তে 15 টাকা, 30 টাকা, তারপরে আস্তে আস্তে বেড়েছে। প্রত্যেকেই বাড়ায়, কিন্তু কেউ যদি পেশেন্ট এসে ডাক্তারকে বলে আপনি আমায় দেখে দেবেন, আমি পয়সা দিতে পারবো না, আমার মনে হয় না ডাক্তার খুব রিফিউজ করবে। এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। ডাক্তার মানেই যে পয়সা, আপনি আজকে প্যারালাল দেখুন, হাইকোর্টে কেস করতে গেলে কি করেন বলতে পারেন লয়ারকে যে আমি পয়সা দিতে পারছি না? আপনি কি জানেন যে আপনি একটা ইঞ্জিনিয়ারের বাড়ি করতে গেলে পয়সা দিতে পারছি না? কেন ডাক্তার প্রফেশন হিসেবে সেম জিনিসে থাকবে না? ডাক্তারের বেলায় হৃদয়বান ডাক্তার হতে হবে, আর লয়ের বেলায় হৃদয়বান লয়ার হচ্ছে, সেইটা তো আমাদের হচ্ছে না। সুতরাং এটা যেহেতু ইন্ডাস্ট্রি প্রফেশন, তাকেও বাঁচতে হবে, তার ফ্যামিলি আছে, তাকে দেখতে হবে। আমার দুটো দিকেই বিবেচনা। ওই যে একটা অ্যানেকডোট হয়ে গেছে ডাক্তাররা পয়সাখোর, এটা কিন্তু আমি বলবো সমষ্টিগতভাবে মিডিয়ার মাধ্যমে জিনিসটা হয়েছে, এইটাকে হাইলাইট করা আছে। অনেক ডাক্তার গ্রামে গঞ্জে আছে যারা অল্প পয়সায় চিকিৎসা করে। ইমোশন খাটিয়ে লাভ নাই, প্র্যাকটিক্যাল হতে হবে। আজকে ভারতবর্ষে চিকিৎসা করতে গেলে যে খরচা, আমেরিকা ইংল্যান্ডে চিকিৎসা করতে 10 গুণ। আমার রোগী আছে যারা হঠাৎ অসুস্থ হয়ে আমেরিকায় দেখাতে গেছে, বলে আর যাব না, আমরা কলকাতার ডাক্তার, পশ্চিমবঙ্গের ডাক্তারের কাছে অনেক ভালো আছি। সুতরাং আমার মনে হয় আমার যে নিউজটা বেরোয় সেটা কিন্তু ঠিক সঠিক নিউজ নয়। আজকে প্রাইভেট ক্লিনিক্সে গিয়ে পেশেন্টরা রুগী দেখায়। আমাদের সিস্টেমে আগে ছিল কি জানেন, ফ্যামিলি ফিজিশিয়ান, যে মোটিভেট করতো, একে পাঠাতো ওখানে, একে পাঠাতো ওখানে। আজকে শটাং একটা পেটে ব্যথা হলো, একটা কনসালটেন্টের কাছে চলে গেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তার ব্যাকআপ সার্ভিস নেই। তিনি বললেন এইটা করে নিয়ে এসো, এটা করে, এটা সেই ইমার্জেন্সি রাত্রি 2টোর সময় একদিন ফোন করবে। এখানে ফ্যামিলি ফিজিশিয়ানের নেটওয়ার্ক অফ সার্ভিস, এই নেটওয়ার্ক অফ সার্ভিস যদি আজকে দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরে একটা নেটওয়ার্ক অফ সার্ভিস কিছুটা আছে, আমাদের নেটওয়ার্ক অফ সার্ভিস নেই। আমরা দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে যারা এসেছে বহু গ্রাম থেকে, তাদের আর কোনো ব্যবস্থা নেই, একবার দেখে নি প্রাইভেট ক্লিনিকে কনসালটেন্টকে। এক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অফ সার্ভিস নেই বলে পেশেন্টের হয়রানি বেশি হয়। এবং প্রাইভেট কেয়ারে যখনই আসছেন, তার কোনো অ্যাসাইন্ড হাসপাতালে গ্যারান্টি দিতে পারবে না ভর্তির, তার অসুবিধে হয়। আর তৃতীয় কথা হচ্ছে ইমার্জেন্সির সময় থাকে না কনসালটেন্ট, সব সময় পাওয়া যায় না। এর জন্যে একটা মানুষের সঙ্গে মানুষের বিবাদ, ডাক্তারের সঙ্গে পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিংয়ে বিবাদ, কিন্তু সবটা সমষ্টিগতভাবে। ডাক্তারিকে এককভাবে দেখলে হবে না, সামাজিক পরিস্থিতিটাকে দেখতে হবে। ডাক্তারি করতে হলে মানুষকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। আমি 1 মাস আগে দেখেছি, আপনার মনে নেই, সেই যে আমি কালনা থেকে গিয়েছিলাম, আপনাকে দেখালাম রাত্রিবেলা, তারপরে এখন খুব ব্যথা হচ্ছে। এক্ষেত্রে উপদেশ কী হবে যে আপনার লোকাল ডাক্তার দেখান। সেই সিস্টেমটা নেই। সেই সিস্টেম না থাকলে মানুষের হয়রানি হলে সে ডাক্তারের প্রতি দোষ দেয়, সে বুঝতে চায় না এই সামাজিক ব্যবস্থাটা কি। আজকে আমি রাত্রিবেলা 1টার সময় যদি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে যাই, আমার পকেটে অন্তত 20,000 25,000 টাকা নিয়ে যেতে হবে। সবারই বাড়িতে থাকে, একটা মিডল ক্লাস বেঙ্গলি থাকে, কিন্তু এটা সিস্টেম। ডাক্তার ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। ডাক্তার সমস্তটা ওন করে না। সুতরাং ডাক্তারের সঙ্গে পেশেন্টের সম্পর্ক হতে পারে, স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কটা দেখতে হবে। হাসপাতাল, ম্যানেজমেন্ট, নার্সিং স্টাফ, ডাক্তার, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি সব কিছু দেখতে হবে। সেখানে মানুষ বুঝতে পারে না। সেক্ষেত্রে ইমোশন যখন হয়, রোগী যখন মারা যায়, মাথার ঠিক থাকে না, তখনই ভ্যান্ডালিজম, ভায়োলেন্স। এটা অ্যানেকডোটাল এক্সাম্পল 2-1টা হতে পারে, আমার জানা নেই। আমার কাছে খবর আসে, খবর পাই, কিন্তু এটা আমি সর্বজন ডাক্তারিতে 100 জন ডাক্তারিতে 5-6 জন 7 জন হতে পারে,
কিন্তু বেশিরভাগ ডাক্তার এই কমিশন খেয়ে প্র্যাকটিস করা অত্যন্ত কম সংখ্যক হতে পারে, নেই না, সব জায়গায় আছে। আর লিগ্যাল সিস্টেমে, আমাদের বিজনেসে নেই, যে আজকে তো শিক্ষা ব্যাপারে সব কিছু ব্যাপারে যেমন কমিশন। আজকে দেখেছেন মানুষ একদম সৎ হয়ে সারা জীবন সব মানুষ সৎ হয়ে থাকলো, তাতে স্বর্ণরাজ্য তৈরি হবে, স্বর্গরাজ্য তৈরি হবে, সে তো হবে না। সুতরাং মানুষ বিচিত্র মানুষ, আমাদের এই নিয়ে থাকতে হবে। যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেওয়া হয় সেগুলো অত্যন্ত কম জনসংখ্যার তেমনি হচ্ছে না, হবে না তা নয়, হচ্ছে, কিন্তু সে হওয়াটা দেখতে হবে কতটা। আজকে 100% যদি এরকম হতো ডাক্তারি থাকতো না, ডাক্তারি চলে যেত। আমরা এখনও পর্যন্ত সত্য মানুষ যারা এইসব প্র্যাকটিস না করে, প্র্যাকটিস করলে তোমার হবেই, তুমি যদি সৎ ডাক্তার হও, তুমি যদি ভালো কমিউনিকেশন এবং তুমি যদি ভালো কম্প্যাশনেট হও, প্র্যাকটিস হবে। যারা কমিশন খায় তারা মাইনরিটি, সেই মাইনরিটির জন্য সমস্ত মেজরকে গালাগাল দিয়ে লাভ নেই। আমরা ডাক্তারি করছি প্রায় দীর্ঘ 50 বছর, নানা স্তরে কাজ করেছি, নানা স্তরে প্র্যাকটিস করেছি, মানুষের কাছে এসেছি, এবং আমি এটা জানি ডাক্তারি শাস্ত্রে যারা আছেন, ডাক্তারি পেশায় যারা আছেন, দ্যাট ইজ দ্য গিফট অফ গড। ডাক্তার ছাড়া মানুষ চলবে না, মানুষ ছাড়া ডাক্তার চলবে না। এই সম্পর্কেও যেটা বলা হয় ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এটা নিয়ে প্রায়ই আজ আলোচনা হয়, কি ছিল, আজকে কি হয়েছে এবং কি হতে পারে। আমরা দেখছি অতীতকালে, আজকে 50 বছর আগে ডাক্তারকে মানুষ এবং সমাজ বলতো ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তার মানে ডাক্তার ছিল সংসারের একটা সমাজের অবিচ্ছেদ্য। কিন্তু দিনে দিনে আমাদের প্রগতির সঙ্গে সঙ্গে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়েছে, সায়েন্টিফিক ডিসকভারি হয়েছে, তাতে শিক্ষা মান অনেক উন্নত হয়েছে। তবে এটাই শেষ নয়, আরও উন্নত হবে এটাই আশা রাখি। আমাদের জানা এখনও শেষ হয়নি। সেই ডাক্তারি করতে গিয়ে মানুষের সঙ্গে ডাক্তারের সম্পর্কের কথা বলতে গেলে বলতে হয় এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, এখনও আছে, আমি মনে করি না যে নেই, আছে। তা নাহলে কী করে ডাক্তারি পেশাটা চলছে? আমাদের মানুষকে নিয়েই চলতে হবে। অসুস্থ মানুষকে সুস্থ করা আমাদের জীবনের একটা প্রতিজ্ঞা। সেই ক্ষেত্রে আমাদের একটা সুস্থ সমাজ, সুস্থ ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ গড়তে সবাই চাইবে, ডাক্তাররাও চাইবে, মানুষও চাইবে। এবং কী এমন ঘটেছে কিছু কিছু ক্ষেত্রে আজকাল যেটা দেখা যায়, দূরত্ব কিছু কিছু জায়গায় বাড়ছে। এটার জন্য সত্যিই কি ডাক্তাররাই দায়ী? আমি বলবো না, একদম স্পষ্ট কথায় বলবো না। আমরা অনেক সময় বলি পেশেন্টরা আমাদের ক্লায়েন্ট, যেমন লিগ্যাল সিস্টেমে বলা হয় ক্লায়েন্ট, সেই রকমভাবে ক্লায়েন্ট বলা হয়। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে কেন একটা বিশ্বাসের জায়গায় একটু নড়ে চড়ে গেছে। আমি বলবো সবটাই নড়ে চড়ে যায়নি। নিশ্চয়ই আজকালকার দিনে মানুষ ভালো আছে, মানুষও ডাক্তারের সঙ্গে সিদ্ধতা রাখতে চায়, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটেছে যা আমাদের দুঃখজনক ব্যাপার। কার দোষ তার বিচার আমি নই, বিচারক আমি নই, কিন্তু সমাজের একটা চাহিদা অনেক সময় বেড়ে যায়, সমাজের ধৈর্য অনেক সময় কমে যায়, এবং সেই জন্যে আমাদের একটা সম্পর্ক একটু চিড় ধরেছে। এটা কিন্তু মিট আপ হয়ে যাবে আমি আশা রাখি, মানুষ যদি বুঝতে পারে যে আমরা ডাক্তারদের নিয়ে থাকতে হয় এবং ডাক্তাররাও ভাবে যদি মানুষকে নিয়ে থাকতে হয়, তাহলে এই জিনিসটার অনেক পরিবর্তন আসবে। আমরা কখনো লাইফ টু গ্যারান্টি টু লাইফ দিতে পারি না। মানুষ অনেক সময় চায় গ্যারান্টি টু লাইফ, মানুষ অনেক সময় চায় ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান। কিন্তু এমন অবস্থা হয়েছে যে ডাক্তারের পরিবর্তনের সঙ্গে একটা ট্রাস্ট অথবা ফেথের চির খেয়েছে। আর ডাক্তারের রেশিও একজন ডাক্তার 1700 লোকের জন্যে, কিন্তু আমাদের মেটাতে হলে, চাহিদা মেটাতে হলে একজন ডাক্তার 1000 লোকের মধ্যে থাকলে তবেই কিছুটা সুস্থ পরিবেশ তৈরি হয়।
কিন্তু সুতরাং ডাক্তারের অভাব একটা বিরাট, এবং সারা ভারতবর্ষে প্রায় আজকে কত 6 বিলিয়ন 1.2 বিলিয়ন 3 বিলিয়ন লোক, এবং তাদের জন্য ডাক্তারের অনেক সেই রকম নেই, এবং ডাক্তারের অভাব আছে। অনেক স্টেটে, অনেক গ্রামাঞ্চলে, অনেক জায়গায় ডাক্তার নেই। আগে যেটা ছিল পায়ে হাঁটা ডাক্তার, সেই পায়ে হাঁটা ডাক্তার অনেক সময় ডাক্তারের পরিবর্তে কাজ করত, শিক্ষানবিশি করতো, করে তারা প্র্যাকটিস করত। এখন সেটা আস্তে আস্তে কমে গেছে নানা রকম বিধির রেগুলেশনের জন্যে। তবু কিছু কিছু জায়গায় আছে, কিন্তু গ্রামাঞ্চলে, ডিস্ট্রিক্টে আমাদের ডাক্তারের খুব অভাব। ডাক্তাররাও চায় একটু ভালোভাবে থাকতে, ভালোভাবে কাজ করতে, সব দিক দিয়ে আমরা কাজ করতে চাই। সুতরাং শহর ঘেঁষা লোকেরা ডাক্তারে হয়েছে। আমরা জানি সরকারি চাকরি করতে গিয়ে আমাদের গ্রামে যেতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমি যেমন বাঁকুড়ায় ছিলাম 6 বছর, তাতে এখন আমি কোনো এর জন্য রিগ্রেট করি না, কারণ এটাও একটা শিক্ষার জায়গা। ডাক্তারিতে জীবনভর শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই আমাদের যেন এই মানুষকে আমরা ঠিকমতো জায়গায় পৌঁছে দিতে পারি। সো ডাক্তারের অপ্রতুলতা একটা কারণ। হাসপাতালের চিকিৎসা আগে ছিল সরকারি চিকিৎসা, এখন বেসরকারি এসেছে 1980 সাল থেকে। এই 80 সালের পর আসার পর সেখানে আপনাকে ভ্যালু ফর লাইফ এবং আমাকে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করতে হয়, যেখানে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। সে দুটো সিস্টেম প্যারালাল চলেছে। মানুষ খানিকটা সুবিধে চায়। সরকারি হাসপাতালে এত ভিড়, এত লাইন দিতে হয়, এত কষ্ট করতে হয়। অনেক সময় মধ্যবিত্ত বাঙালিরা কিংবা মধ্যবিত্ত জনগণ তারা হয়তো সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে যায়। বেসরকারি হাসপাতালে গেলেই সেখানে খরচা আছে, সে খরচা দিয়ে আপনাকে হেলথ কিনতে হচ্ছে। তা এইটা আমাদের এখন পরিপ্রেক্ষিতে বেসরকারিকরণে অনেক সুবিধে হয়েছে। আমরা অ্যাডভান্সেস অফ ট্রিটমেন্টটা ডাক্তার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, সময় মতো অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি করতে পেরেছি, এবং এই জন্যেই মানুষ চায় উন্নতি থেকে আরও উন্নতি হোক, এবং এই টেকনোলজি এবং ক্লিনিক্যাল ডিসিশন মেকিংয়ের মাধ্যমে চিকিৎসার আমরা ধরে দিতে পারি। সেই জন্যেই আজকে বেসরকারি হাসপাতালের দরকার আছে। বেসরকারি হাসপাতালের প্রয়োজন অনেক বেশি রয়েছে। আজকে সরকারি হাসপাতাল যদি সমীক্ষা করে দেখা যায়, সারা ভারতবর্ষে বেসরকারি হাসপাতাল প্রায় 75 to 80%, whereas 10 থেকে 15 থেকে 20% হচ্ছে সরকারি হাসপাতাল। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সরকারি হাসপাতালের অপ্রতুলতা আছে। সরকারি হাসপাতালে নানাবিধ কারণে মানুষ সব সময় পৌঁছতে পারে না। পৌঁছলেও সেখানে আজকে বেড নেই, আজকে চিকিৎসা হবে না, কালকে হবে, এইরকম অনেক কিছু ফ্যাক্টরস আছে। যেন সুবিধে অসুবিধে মিলিয়ে আমাদের বেসরকারি হাসপাতাল আসাতে কিছুটা সুবিধে হয়েছে। মানুষের একটা দুর্বল জায়গা হচ্ছে পকেট। সেই পকেটে যখন টান পড়ে মানুষের সেই সময় বুঝতে পারে না। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে অনেক সময় মানুষ সেটা নিতে পারে না। তখনই মানুষে ভাবে এই ডাক্তাররাই সবচেয়ে ফার্স্ট লাইন কালপ্রিট। কিন্তু দেখবেন বেসরকারি হাসপাতালে যা ব্যবস্থা, ডাক্তারের রোল সঙ্গে একটা নেটওয়ার্ক অফ সার্ভিস, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, এছাড়া ম্যানেজমেন্ট স্টাফ সব মিলিয়ে ডাক্তার দিতে হয়, এবং সেই ক্ষেত্রে খরচা অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়, যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারে না। এর একটা কারণ মনের মধ্যে একটা সবসময় মনে হয় ডাক্তাররাই বোধহয় এর জন্য দায়ী। তা নয়, ডাক্তাররাও সেখানে আছে মানুষের চিকিৎসার জন্যে, এবং বেসরকারি হাসপাতালে যা তৈরি হয়েছে ডাক্তাররা অ্যাপয়েন্টেড অথবা অনারারি ক্যাপাসিটিতে আছে। সুতরাং একটা মনের মধ্যে দ্বিধা এসে যায়, আমি প্রায় 4-5 লক্ষ টাকা খরচ করলাম, আমার সেরকম রেজাল্ট পেলাম না। এই একটা কারণ, যা এক্সপেকটেশন ছিল সেখানেই আমাদের খানিকটা চির খেয়ে যায়। এছাড়া সময় মতো ডাক্তারের অপ্রতুলতার জন্যে সময় মতো ইমার্জেন্সি কেয়ারে সবসময় সার্ভিস হয় না। ইমার্জেন্সি কেয়ারের সর্বস্তরে, গ্রামে গঞ্জে শহরে
একই রকম ব্যবস্থা তো নেই। আর যে গ্রামে গঞ্জে একটা ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হলে তাকে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে অন্য বড় হাসপাতালে যাও। এই যে যাওয়ার ব্যবস্থাটা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা, অন্য হাসপাতালে সিট পাবে কিনা সেই সব ব্যবস্থাটা, সেই সব ব্যবস্থাগুলো কিন্তু হাসপাতালের দায়িত্ব, সেটা সবসময় হয়ে ওঠে না এবং মানুষ হয়রানি হয় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল করতে করতে রোগী হয় মারাও যেতে পারে। সেই ক্ষেত্রে মানুষের তখন একটা দ্বিধা হয়, এর ডাক্তারেরই দোষ। তারা মনে করে না যে ম্যানেজমেন্ট যারা বেসরকারি হাসপাতালে আছে কিংবা সরকারি হাসপাতালে বেড নেই, যথার্থই বেড নেই, সে ভাবলো আমার পেশেন্টটা ভর্তি হলো না কেন, কিন্তু এত পেশেন্ট ভর্তি আছে যেখানে আর সিট নেই, সার্ভিস দিতে পারছি না। সুতরাং ডাক্তারের হাসপাতালের অপ্রতুলতা। আজকে পশ্চিমবঙ্গ সরকার অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে যাতে করে সব সময় তাকে কলকাতা শহরে আসতে হয় না। অনেক জায়গায় হাসপাতালের ইমপ্রুভমেন্ট হয়েছে, সরকার চেষ্টা করছে, কিন্তু ডাক্তারের তো সীমিত। সেই ক্ষেত্রে সব ডাক্তারকে সময় মতো পাওয়া যায় না। গ্রামে গঞ্জে ফেসিলিটির অভাবে ডাক্তাররা যেতে চায় না, তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করা, তাদের দেখাশোনা করা সেটাও হয়ে ওঠে না। সুতরাং সবে মিলিয়ে মানুষের আর ডাক্তারের মধ্যে খানিকটা চির খেয়ে গেছে। এই দেখুন, কিছু কিছু খুব এক্সপার্ট অপারেশন ছাড়া ভেলোর কিংবা বম্বে কিংবা ব্যাঙ্গালোর গিয়ে যে ডাক্তারের মধ্যে ঘাটতি সেটা আমি মনে করি না। সিস্টেমটা দেখতে হবে, সেখানে সময় দিতে হবে। আপনি যখন ভেলোরে যাচ্ছেন, ভেলোরে গিয়ে হাল্লাবাজি করছেন যদি পেশেন্ট খারাপ হয়ে যায়, কিংবা যখন ভেলোরে গেলেন, একবার গেলেন, দুবার গেলেন, তৃতীয়বার আর যেতে পারছেন না, তখন আপনার লোকাল ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। আপনি পার্টিকুলার পয়েন্টের এক্সপার্টাইজ যদি পার্টিকুলার ব্রাঞ্চে যদি হয়, ক্যান্সারের কোনো একটা পার্ট, অর্গান ট্রান্সপ্লান্টেশন একটা পার্ট, সেই ক্ষেত্রে নিশ্চয়ই যাবেন। কিন্তু এই যে ইমোশনাল ট্রান্সফার ফ্রম পশ্চিমবঙ্গ থেকে সাউথ ইন্ডিয়া, এটার কিন্তু যুক্তি কিন্তু কম। আপনি যদি সার্ভে করেন যত পেশেন্ট গেছে, প্রত্যেকেই কি কন্টিনিউ করতে পেরেছে? প্রত্যেকেই কি পরে লোকাল ডাক্তার দেখায়নি, বুঝেছে যে ডায়াগনোসিস? এটা আমি মনে করি না এখানকার ডাক্তার ভেলোরের ডাক্তার থেকে নিকৃষ্ট, কিন্তু সিস্টেমটা সেখানে সবাই মিলে দেখে একটা বিচার করে, তখন আপনি যখন গেলেন তখন আপনার মুখ কিন্তু তখন বন্ধ, ওরা যা করবে তাই হবে, তারপরে বিচার করে ওরা বললো। কিন্তু আজকে এখানে হলে সেই জিনিসটা হয় না। সুতরাং নিশ্চয়ই যেতে পারেন, প্রত্যেকের লিবার্টি আছে যাওয়ার, কিন্তু ব্যাপারটা সেটা কন্টিনিউ করতে পারবে কিনা, সেখানে গেলে কিছু স্পেসিফিক সার্কামস্টান্স ছাড়া কোনো নতুন কিছু আলো এলো কিনা এইটা দেখতে হয়। ওখানে যেটা মানুষের সঙ্গে সময় দিচ্ছে, দেখছেন, বুঝছেন, তারপরে করছেন, সেইটুকু আমাদেরও দরকার। সর্বভাবে উন্নতি করতে হলে আমার মনে হয় সিস্টেম উন্নতি দরকার, সামাজিক দায়িত্ববোধ ডাক্তারের জানা দরকার, এবং সামাজিক পাবলিক অ্যাড্রেস। আর পাবলিককে যদি ডাক্তারকে হেয় করে আপনি ডাক্তারের উন্নতি করতে পারবেন না। ডাক্তারিকে হেয় করে লাভ হয় না, কারণ ডাক্তাররা সমাজের বন্ধু। ডাক্তাররা কেউ ইন্টেনশনালি খারাপ করে না, ভুল হয় না এমন। আজকে আপনি আমেরিকার মতো জায়গায় বছরে হাজারের পর হাজার ভুল হচ্ছে। সে আপনি যদি ধরেন আমেরিকা একটা সবচেয়ে বিখ্যাত জায়গা চিকিৎসার, সেখানেও ভুল হয়। যান ইংল্যান্ডে ভুল হয়, ভুল হতে পারে, এবং অনেকবার জানে মানুষ কিন্তু একটা ভুল করলে তার 100 বার 1000 বার শোধ করে, জেনে শুনে করে না। কোনো ডাক্তার জেনে শুনে কাউকে কোনো রোগীকে ক্ষতি করে দেবে বলে করে না, এটা হয়ে যায়। নিশ্চয়ই মানুষের সে কখনো সময়ের অভাব, কখনো অ্যাভেলেবিলিটি নেই, কখনো আমার সময় মতো রাত্রিবেলা দেখা হলো না, এই সব কারণে। সুতরাং এটা কিন্তু বুঝতে হবে, সামগ্রিকভাবে দেখতে হবে, এবং যদি সমাজের সম্মতি, সমাজের সাপোর্ট এবং সিস্টেমের সাপোর্ট পাওয়া যায়, আমাদের ডাক্তারি বন্ধুদের সঙ্গে রোগীদের সম্পর্ক ভালো হতেই পারে। আমার মনে হয় ইংরেজিতে বললে বি এ কম্প্যাশনেট কমিউনিকেটিভ ডক্টর, তাতে কিন্তু অনেক
ডাউটস কেটে যায় মানুষের সঙ্গে মানুষের। অর্থাৎ আপনি একটু পেশেন্টকে সময় দিন, কিংবা সময় দেখুন, তাকে বোঝান, যেটার নাম হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড কাউন্সেলিং করে তারপরে সেই চিকিৎসা করুন। মানুষকে বোঝালে, মানুষ কিন্তু অ্যানিম্যাল কিংডম নয়, মানুষ বুঝতে পারে, মানুষকে বলতে হবে। এবং সেই প্রচারটা শুধু ডাক্তারদের মহলে হবে না, মিডিয়া মহলে, কাগজ মহলে, সবাইকে, সমাজের চেতনাবোধ সেটাও দরকার। এটা আমি এক পেশে বলবো না যে ডাক্তাররা উন্নতি করলো আর আমরা পেশেন্ট একটা মরে গেল ডাক্তার দোষ, এইটা কিন্তু। তার জন্য আমাদের রয়েছে কি হেলথ কমিশন, আমাদের জন্য রয়েছে কি মেডিকেল কাউন্সিল, আমাদের জন্য যেখানে ভুল ধরার জায়গা রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখুন। কিন্তু সমগ্র ডাক্তার গোষ্ঠীকে দোষারোপ করে লাভ নেই, কিন্তু ডাক্তারদের নিয়ে থাকতে হবে। আমার মনে হয় ডাক্তাররা সমাজের বন্ধু, আমার একটু বুঝতে শিখুন। সব জিনিসটা কিন্তু এককভাবে দেখলে হবে না, সামগ্রিকভাবে দেখতে হবে। মানুষকে জানতে হবে। অনেক মানুষ আমাদের কাছে আসে, আমাদের গুগল পড়ে, নেট পড়ে আসে। নেট পড়লে দুটো এফেক্ট হয়, একটা কিছু জানতে পারে আর কিছু ভয় পেতে পারে, প্যানিক হতে পারে যে সব কিছু এত কিছু হয়, ডাক্তার তা সত্ত্বেও আমাকে একটা অ্যান্টিবায়োটিকটা দিল। আরে যেগুলো ওখানে লেখা থাকে সেটাও সামগ্রিকভাবে সব কেসের হয় না। মানুষের চিকিৎসাটা একরকম নয়। মানুষ এ আর মানুষ বিকে একই ওষুধ দিলে একই রেসপন্স হবে না। তার মানে আমরা চাইছি কি ভবিষ্যতের চিকিৎসা জগৎ কীরকম হবে? মোর জেনমিক স্টাডি, ফার্মাকোজেনমিক্স, আমাদের দরকার ফার্মাকোভিজিলেন্স, এবং আমাদের দরকার মানুষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেসিশন মেডিসিন। তার মানে এই মানুষটাকে আমি এই ওষুধ দিলে ডেফিনেটলি রেসপন্ড করবে। আজকে কোনো ডাক্তার বলতে পারে হার্টের ওষুধ বলো, ওষুধ ব্যবহৃত হলেই ঠিক হয়ে যাবে? আমরা এই জন্যে আমরা সায়েন্সটা, মেডিকেল সায়েন্স স্টিল অ্যান ইমপারফেক্ট সায়েন্স। এখানে ল অফ স্ট্যাটিস্টিক্স কাজ করে, ল অফ প্রবাবিলিটি কাজ করে। সে মানুষকে বুঝিয়ে দিতে হবে মানুষ কিন্তু এক রকম নয়, যাকে বলে হোমোজিনিয়াস মানুষ নয়, হেটেরোজেনাস। সেজন্য রেসপন্সটাও ডিফারেন্ট হতে পারে। সেজন্য চিকিৎসার জন্যে আমাদের দরকার আরও বেশি প্রেসিশন। আজকে আমাদের আসছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের আসছে রোবোটিক সার্জারি, যাদের প্রেসিশন চাই। আমরা প্রেসিশন করতে কতদিন লাগবে জানি না, আমার জীবনে দেওয়ার দেখতে পাবো না। সেই প্রেসিশন পেলেও আরও কিছু ইমপারফেক্টনেস থাকবে। এবং এইটাই হচ্ছে রিডল অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের মানুষ তৈরি হয়েছে কিভাবে, মানুষ কী করে এলো পৃথিবীতে, সেই সায়েন্স বুঝতে হলে মানুষের সারা জীবনের প্রতি আমাদের জানতে হবে, পুরোটা বুঝতে হবে। হিউম্যান বায়োলজি ইজ এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম প্রেডিক্টেড সায়েন্স। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমি ছোট বয়সে সুরুল গ্রামে পাঠশালাতে পড়তাম। আমার মাস্টার ছিল ভোলা মাস্টার। আর তখন অঙ্ক না করতে পারলে করবী গাছের ডাল দিয়ে মার খেতে হতো। এবং আমরা তখন স্লেট পেন্সিল নিয়ে খালি পায়ে একটা শার্ট আর একটা প্যান্ট পরে চলে যেতাম। আমরা পাঠশালায় গিয়ে তখন ছোট মাটিতে বসতাম, তারপরে হচ্ছে বেঞ্চে। আমি এরকম করে 2 বছর কাটিয়েছি। তারপরে 1944 সালে, তখন বিশ্ব ওয়ার্ল্ড ওয়ার চলছে সেকেন্ড, আমরা তখন বোলপুরে থাকলাম। কলকাতায় বোম্বিং হচ্ছে। কলকাতায় বোম্বিং হওয়াতে আমরা চলে গেলাম দেশে। আমার বাবা ছিলেন ইস্টার্ন রেলওয়ে জিএম অফিসের উচ্চপদে কাজ করতেন। আমাদের সবাই নিয়ে গেল। আমার মনে আছে যে যখন বোম করছে, আমরা 4 তলায় বউবাজারে থাকতাম, শশীভূষণ দে স্ট্রিটে। রাত্রিবেলা হলে নিচের দিকে গিয়ে কান বন্ধ করে মাথা নিচু করে শুতাম। তারপরে এলো 46-47 সাল, তখন কলকাতায় রায়ট চলছে। সেই জন্যে আমরা 44 সালে আমি বোলপুর হাই স্কুলে পড়লাম। এবার বলুন তো আমি কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি? প্রশ্নটি তো জানতে পেরে গেছেন। এবার তাড়াতাড়ি চটপট লিখে ফেলুন, পাঠিয়ে দিন আমাদের ইমেলে। সঠিক যদি উত্তরদাতা একাধিক হন তাহলে লটারির মাধ্যমে আমরা একজনকে বেছে নেব এবং তাকে আমরা পুরস্কৃত করব আমাদের বার্ষিক অনুষ্ঠানে। আর অবশ্যই
ভিডিওটি শেয়ার এবং লাইক করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditives@gmail.com। এছাড়াও মেডিটিভস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।